শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন ঘাড়ে শ্বাস ফেললেও দ্বিধা কাটেনি রাজনৈতিক দলগুলোর। তত্ত্বাবধায়ক সরকার চাই বিএনপি, এনসিপি জামাত চাই নির্বাহী আদেশে তাদের এজেন্ডা পূরণ হোক। সৌদি আরবে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতে পারবে না নিয়োগদাতারা, রাখতে পারবে না পাসপোর্ট, দেশে ফেরার সময় দিতে হবে বিমান ভাড়া। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করতে বলা হয়েছিল দুই ছাত্র উপদেষ্টাকে, তারা রাজি নন। ষড়যন্ত্র এড়াতে ছাত্রদের প্রতিনিধি রেখে দেওয়ার পরিকল্পনা। পশ্চিম তীর দখলে বিল পাশ করালো ইসরায়েলি পার্লামেন্ট। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 21 ও 22 অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দল। এই বৈঠকে বর্তমান সরকার কাঠামোকে তত্ত্বাবধায়ক আদল দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। প্রশাসন থেকে দলীয় সব লোককেও প্রত্যাহারের আহ্বান জানায় তারা। এদিকে পরের দিন এনসিপি ও জামায়াত সরাসরি এসব দাবির বিরোধিতা করে এসেছে। বিএনপির দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দলীয় লোকজন আছে, তাই নির্বাচনের আগে এই পরিষদে রদবদল আনতে হবে। এর বাইরে তারা বলছে, নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক চরিত্রের সরকার চায় তারা। এদিকে এনসিপির দাবি, জুলাই সনদে দলগুলো যে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দিয়েছে তা বিবেচনা করা যাবে না। অর্থাৎ তাদের ইচ্ছে হল জুলাই সনদে কোনো ভিন্নমতের অবস্থান থাকতে পারবে না। তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির দাবির বিরোধিতাও করছে তারা। তারা বলছে, আগে গণভোট, এরপর এই ধরনের সরকার গঠন করা যেতে পারে। এদিকে বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চেয়েছে জামায়াত। তারাও নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে। আওয়ামী লীগ আমলে সংসদ সদস্যদের নিজ এলাকায় উন্নয়ন কাজের জন্য সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এটি এমপি প্রকল্প নামেই পরিচিত। এখন সংসদ সদস্য বা এমপি নেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। প্রকল্পের আগের বকেয়া গত অর্থ বছরে আগাম দিয়ে দেওয়া হয়, অথচ শেষ হতে যাওয়া এমপি প্রকল্পে নতুন করে ব্যয় 39% বাড়ানোর প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। দেশে বর্তমানে কোনো এমপি না থাকলেও হঠাৎ এত ব্যয় বাড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল 2022 সালে। ওই বছরের জুলাই থেকে মেয়াদ শুরু হয়েছিল। 1082 কোটি টাকা ব্যয় ধরা হয় এটির। এখন 418 কোটি টাকা ব্যয় বাড়িয়ে 1500 কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রস্তাবিত ব্যয় 38.64% বেশি। প্রকল্পের মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও নতুন প্রস্তাবে মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে 2027 সালের জুন পর্যন্ত করার কথা বলা হয়েছে। সৌদি আরবে গৃহস্থালী কাজে সহায়তাকারী কর্মীদের কাছ থেকে নিয়োগ, পেশা পরিবর্তন, সেবা হস্তান্তর বা ওয়ার্ক পারমিটের খরচ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কর্মীর পাসপোর্ট বা আকামা জব্দের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া প্রতি 2 বছর পর কর্মীর দেশে ফেরার প্লেন ভাড়া নিয়োগদাতাকেই দিতে হবে। এসব নিয়ম ভাঙলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল, যা প্রায় 6.5 লাখ টাকা জরিমানা ও 3 বছরের নিয়োগ নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওকাজ এবং সৌদি গেজেট। জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় কবে হবে তা জানা যাবে আগামী 13 নভেম্বর। 23 অক্টোবর বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য শেষে এ ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার। এদিনে ট্রাইব্যুনালের কৌশলীরা ছাড়া উপস্থিত ছিলেন আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে বুধবার তিনি যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। গত 10 জুলাই শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন। এই 2 উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না। তিনি সরকারে থাকতে চান। আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র বলছে, ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করছেন, না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। 2024 সালের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন, তাদের মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমন ধারণা করতে অসুবিধা হয় না যে এই 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ। তারা দলটির পরামর্শকের ভূমিকায় থাকেন। সবশেষ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা নিয়ে সংকটের মধ্যে 14 অক্টোবর রাতে জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও। প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তারা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে না পারেন সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্বাচন কমিশনও এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাদের জানিয়েছেন বলেও জানান তিনি। 23 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আব্দুল মঈন এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে একটি রাজনৈতিক দলের অনুগতভাবে গড়ে তোলা হয়েছে। ফলে অতীতের 3টি নির্বাচনে ভোটাররা যে প্রহসনের শিকার হয়েছেন তা সবারই জানা। এই বাস্তবতার মধ্যেও নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে, যাতে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তারা নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবে যুক্ত না হতে পারেন। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে 2 পক্ষের মারামারির সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামের এক তরুণ নিহত হয়েছেন। 23 অক্টোবর বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। স্বজন ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি। নিহত তরুণের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে 2 পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হন, একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিক অনুমোদন পেয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে আইনে পরিণত হলে পশ্চিম তীর কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং ওই অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে। এই প্রস্তাবের বিরোধিতা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই। আল জাজিরা জানায়, 120 আসনে নেসেটে অনুষ্ঠিত ভোটে 25 থেকে 24 ব্যবধানে বিলটির প্রথম ধাপ পাস হয়। এখন এটি আইনে পরিণত হতে আরও 3 দফা ভোটে অনুমোদন পেতে হবে। নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিরোধিতা করলেও সরকার সমর্থক কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপিরা বিলটির পক্ষে ভোট দেন। এদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এক বিবৃতিতে এই ভোটকে বিরোধী দলের রাজনৈতিক উস্কানি হিসেবে অভিহিত করে বলেছে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্ষতি করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, সার্বভৌমত্ব শুধু কথার মাধ্যমে নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে অর্জন সম্ভব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা ফজলুল করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফৈজুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। 22 অক্টোবর ফেসবুক লাইভে এসে তিনি নিজেই এই ঘোষণা দেন। বিএনপি থেকে সরে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে ফৈজুল করিম বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। 5 আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগের চেষ্টা ও স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আনার প্রচেষ্টা চলছে। সেই প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনগণের একমাত্র আশ্রয়স্থল। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন।
23 অক্টোবর বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তহুরা আলী। তিনি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তহুরা আলী প্রথম দফায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় 2009 থেকে 2014 সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন। রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে এমন অভিযোগ এনে বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এদিন পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় প্রশিক্ষণ মহড়া চালিয়েছে রাশিয়া। ওয়াশিংটন এমন একদিনে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল, যার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার দুইটি প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকেলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে করে মস্কোর যুদ্ধে অর্থায়নের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার অকাল প্রয়াণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিয়েছে। প্রায় 3 যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এ ঘটনায় হওয়া মামলা রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা, যে রায়ের পূর্ণাঙ্গ কপি বাঙালিয়ানার হাতে এসেছে। রায় উল্লেখিত আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে। মিলেছে হত্যার পর পুরো ঘটনার বিবরণও। জবানবন্দিতে বলা হয়েছে, সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি। হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে। কিলারদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও 11 জন অংশ নেন এই হত্যাকাণ্ডে। হত্যার পর ঘটনায় ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। রায়ের বিবরণী থেকে জানা যায়, 1997 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি একটি পরিকল্পিত হত্যা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।